21। আমরা ট্রানজিস্টর বায়াসিং শুরু করছিলাম। ট্রানজিস্টর বায়াসিং কেন করছিলাম আমরা, যদি তুমি একটু বলো আমাকে, ট্রানজিস্টর বায়াসিং কেন প্রয়োজন আমাদের? সঠিকভাবে বিবর্ধন করার জন্য। সঠিকভাবে বিবর্ধন করার জন্য, মানে অ্যাম্প্লিফিকেশনটা সঠিকভাবে করতে হবে। ওই ট্রানজিস্টরটাকে ঠিকঠাক করে অন রাখতে হবে। যদি অন না রাখা যায় ওই ট্রানজিস্টরটা ঠিকভাবে কাজ করবে। তাহলে এখন আমি যখন বলছিলাম বায়াসিং করতে হবে মিড পয়েন্টে আশেপাশে করা যাবে না, সেটা একটু গ্রাফিক্যালি দেখি যে গ্রাফিক্যালি এক্স্যাক্টলি আমরা কোন পয়েন্টে বায়াসিংটা করবো। এটা কিন্তু সবই কমন ইমিটার কনফিগারেশনের জন্য এটা আমরা করব। কমন ইমিটার কনফিগারেশনে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা আবার একটু দেখি। আইসি হচ্ছে ভিসিই। ওকে, আমার লোড লাইন কোথায় ছিল? এখানে ডিসি লোড লাইন, আরেকটা পয়েন্ট এখানে। এই লোড লাইন কার্ভটা আমরা কোথা থেকে আনছিলাম? কমিউনিকেশন কনফিগারেশনের জন্য আমাদের ইয়ে ছিল কি, ভিসিসি সমান ভিসিই প্লাস আইসি আরসি, তাই না? এখান থেকে আমরা আইসি এর মান বের করেছিলাম, আইসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আরসি। ঠিক আছে, এখান থেকে যখন আমরা বলছিলাম যে ভিসিই ইকুয়াল টু 0, আবার এক সময় বলছিলাম যে আইসি ইকুয়াল টু 0, এই দুই কন্ডিশনের জন্য আমরা এই ডিসি লোড লাইনটা পেয়েছিলাম, অর্থাৎ ট্রানজিস্টরটা এই লোড লাইন বরাবর সবসময় অপারেট করবে। তাহলে এখানে ছিল এই ম্যাক্সিমাম ভ্যালুটার আরসি, ম্যাক্সিমাম ভ্যালুর মান ছিল ভিসিসি ডিভাইডেড বাই আরসি। এটা কত ছিল? ভিসিই ইকুয়াল টু ভিসি ছিল এই পয়েন্টের ভ্যালু। এই দুইটা পয়েন্ট পেয়েছি। এখন এই পয়েন্টটা হচ্ছে, এই রিজনটা হচ্ছে আমাদের স্যাচুরেশন রিজন, অর্থাৎ এই রিজনে দুইটা ট্রানজিস্টরই অন থাকবে। এটা ছিল আমাদের কাট অফ রিজন। কারেন্টের ভ্যালুগুলো দিয়ে দিই, আইবি ইকুয়াল টু 0 মাইক্রো অ্যাম্পস, এখানে মনে করো 5 মাইক্রো অ্যাম্পস, 10 মাইক্রো অ্যাম্পস, সামথিং এরকম। আর এদিকে যে কারেন্টের ভ্যালুটা পাবো সব কিন্তু মিলি অ্যাম্পস। এখন মিড পয়েন্ট বায়াসিং যদি আমি করি তাহলে এই জিনিসটাকে খুব সহজ করে আঁকার জন্য আমি কীভাবে আঁকতে পারি? মাঝে একটা তখন কোনো ডিসি লাইনের মিড পয়েন্ট আমি সিলেক্ট করেছি, একবার সিলেক্ট করবো এই জায়গাতে সিলেক্ট করে দেখবো, একবার মনে করো এই জায়গাতে, একবার এই জায়গাতে সিলেক্ট। এখন আমি চাচ্ছি যে সিগন্যালটা ইনপুট থেকে আউটপুটে সম্পূর্ণরূপে বিবর্ধন হয়েই যাক, যতটুকু তার সক্ষমতা আছে ততটুকু যেন সে আউটপুটে যায়। তাহলে এই গ্রাফে যদি তুমি ধরো এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এই ভ্যালুটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজন।
অ্যাক্টিভ রিজন, তাই না? এখন এই অ্যাক্টিভ রিজনের ভিতরে তোমার যদি এখান থেকে মিড পয়েন্ট থেকে আমি একটা লাইন টানি, তার মানে কি আমার ভিসিই যে ভ্যালুটা, ভিসিই ভ্যালুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভ্যারি করতে পারে। এখানে সামথিং এক্স বা এখানে সামথিং ওয়াই, এই ভ্যালুটা পর্যন্ত ম্যাক্সিমাম এখান থেকে এখানে ভ্যারি করতে পারে। কিন্তু এই পয়েন্টের কথা যদি তুমি চিন্তা করো, এই পয়েন্ট যদি তুমি নিতে, তাহলে ভিসিই ভ্যালুটা এখান থেকে এই পর্যন্ত যেত, তারপর আর যেতে পারতো না। তুমি যদি এই পয়েন্ট নিতে, এটা মিড পয়েন্ট না নিয়ে যদি এই পয়েন্টটা নিতে, তাহলে এই দিকে কিন্তু সে ভ্যারিয়েশন বেশি যেতে পারতো না। যাওয়ার আগে সে কি হতো, এই পাশে গিয়ে সে মানে ট্রানজিস্টরটা পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো যে কন্ডিশন হতো, সেই কন্ডিশনে আসতো, মানে অ্যাবনর্মালি হাই কন্ডিশন, হাই কারেন্ট হতো, তখন রিভার্স কারেন্টের পরিমাণ অনেক বেশি হতো। মানে ট্রানজিস্টরটা এভারেন্স যে ব্রেকডাউন বলছিলাম আমরা, সেই এভারেন্স ব্রেকডাউনে পৌঁছে যেত। সো এই রিজনের পরে গিয়ে আমরা আর অপারেট করি না। আমি এখানেও সিলেক্ট করি নাই, এখানেও সিলেক্ট করি নাই, আমি মিড পয়েন্টে সিলেক্ট করেছি। মিড পয়েন্টে সিলেক্ট করার দরুন মনে করো আমি এখানে একটা সিগন্যাল দিয়েছিলাম, মনে করো একটা উইক সিগন্যাল, যারা অ্যাম্পলিটিউড মনে করো এরকম, যারা মনে করো এরকম। এখন এই সিগন্যালটাকে যখন আমি আউটপুটে পাঠাচ্ছি, এই সিগন্যালটা আমার ট্রানজিস্টরটাকে বায়াসিং করা থাকা অবস্থায়, সেই বায়াসিং অবস্থায় যদি এই সিগন্যালটা দেই, এই বায়াসিংয়ের সঙ্গে এই সিগন্যালটা অ্যাডজাস্ট হয়ে আউটপুটে একটা বড় সিগন্যাল আসবে, সে মনে করো এখান থেকে স্টার্ট করে এখানে যাবে, এখান থেকে স্টার্ট করে এখানে এরকম, এটা আর কি হতে হবে, এই সিগন্যালটা আউটপুটে এসে আমার এই ধরনের একটা মানে বড় সিগন্যাল চলে আসবে। কিন্তু এই পয়েন্টটা যদি এই মানে কিউ পয়েন্ট যদি আমি মাঝামাঝি না রাখতাম, মাঝামাঝি না রেখে যদি আমি এইখানটায় রাখতাম, এইখানটায় রাখলে সিগন্যালটা কি হতো, পিছন দিকটাতে এসে মোটামুটি খুব বেশি সমস্যা হতো না, কারণ ভিসিই এই পর্যন্ত সে মানে জিরো থেকে এই পর্যন্ত সে আসতো, নেগেটিভ সাইকেলের জন্য তার কোনো সমস্যা হতো না। কিন্তু এই পার্টে এসে দেখা যেত এর পরে গেলেই সে স্যাচুরেট হয়ে যেত, স্যাচুরেট হয়ে গেলে তো সে আর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে না, তখন সিগন্যালটাকে সে ছোটো করে দেবে, যেটা বড় হওয়ার কথা ছিল সেটা বড় না হয়ে সিগন্যালটা ছোটো হয়ে যাবে। এই জন্য মিড পয়েন্ট বায়াসিংটা আমাদের খুব জরুরি। এই কথাটাই গত ক্লাসে বলার চেষ্টা করছিলাম যে এই ধরনের গ্রাফটা কিন্তু তোমাকে আঁকতে পারতে হবে। আচ্ছা, এইখান থেকে এই ভ্যালুটা হচ্ছে ভিসিই, এই ভিসিই ভ্যারিয়েশন হচ্ছে, আমি যখন ইনপুটে একটা সিগন্যাল দিয়েছি, সেই ইনপুট সিগন্যালের জন্য ভিসিই এরকম ভ্যারি করতেছে, বা একই সঙ্গে আইসিইউ তো ভ্যারি করতেছে, আইসি ভ্যারি করতেছে না, আইসি ভ্যারি করতে গেলে আইসি এর ভ্যারি করতেছে কোথা থেকে কোথা পর্যন্ত, আইসি যদি এখান থেকে এই পর্যন্ত আইসি একটা গ্রাফ এখানে আঁকা যাবে। সো কি পয়েন্ট কোথায় আছে, এখানে আছে। সো আইসি গ্রাফটা যেটা হবে, সো আইসি এখান থেকে, সো আইসি ভাবে ভ্যারি করবে, ভিসিইউ ঠিক এইভাবে ভ্যারি করবে। আর এই আইসি ভিসিই ভ্যারি করলে ইনপুট কারেন্টটা একটা ভ্যারি হবে। ইনপুট কারেন্ট কোথায় দেখো, এটা হচ্ছে 0 মাইক্রোঅ্যাম্পস, এটা হচ্ছে 20 মাইক্রোঅ্যাম্পস। সো এটা আউটপুট না, চিন্তা করো, এটা মাইক্রোঅ্যাম্পস, এটা হচ্ছে বেস কারেন্ট। বেস কারেন্ট তো ইনপুট হিসেবে দিয়েছিলাম আমি, আউটপুট বুঝতে হবে, এটা আউটপুট কার্ভ, এটা হচ্ছে আইসি এবং ভিসিই এর জন্য। কিন্তু সেটা আমি কি রেখেছি, যখন আইবি 20 মাইক্রোঅ্যাম্পস ফিক্স রেখেছি, এই কথাটার মানে হচ্ছে বেস কারেন্ট যখন আমি 20 মাইক্রো অ্যাম্পিয়ার রেখেছিলাম, তখন ভিসিই এবং আইসির কার্ভ হবে আমার, বুঝতে পারছো? এই 20 মাইক্রোঅ্যাম্পসের সিগনিফিকেন্স ওটা, এটা বারবার 20 মাইক্রোঅ্যাম্পস কেন লিখছি, কারণ হচ্ছে আমি যখন ট্রানজিস্টরটাকে অন করে রেখেছি, তখন তাকে 20 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে রেখেছি। ট্রানজিস্টর যখন 20 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে রেখেছি, সেই ক্ষেত্রে ওই 20 অ্যাম্পিয়ার চেঞ্জ করি না, আমি চেঞ্জ করেছি কি ভিসিই অথবা ভিসিসি বলতে পারি। আমি ভিসিসি চেঞ্জ করলে তখন ফিক্স রেখেছিলাম কি আইবি 20 মাইক্রোঅ্যাম্পস ফিক্স রেখেছিলাম। এইটা ফিক্স থাকা অবস্থায়
ভিসিসি চেঞ্জ করলে এই এই গ্রাফটা পাওয়া যায়, উপরের এই গ্রাফটা পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আইসি চেঞ্জ হলো, এখানে ভিসি চেঞ্জ হলো, আবার এদিক দিয়ে যদি তুমি গ্রাফটা আনো তাহলে দেখতে পাবা যে এখানে একই হবে, আইবি চেঞ্জটার সাথে রিলেট হবে আইসি এবং ভিসি চেঞ্জ। ওকে, এটা এখানে দেখাতে পারলে সুবিধা হতো, কিন্তু সেটা দেখাতে পারলাম না। আচ্ছা, এখন এই জন্য বলছিলাম যে ট্রানজিস্টারের এই বাইসিংটা মিড পয়েন্টেই করতে হবে। মিড পয়েন্টে না করে যদি এদিক ওদিকে পড়ি তাহলে সিগন্যালটা বিবর্ধিত হবে। এটা বলছিলাম যে মিড পয়েন্ট সরে যেতে পারে, কয়টা কেসে সরতে পারে? এই মিড পয়েন্টটা কয়টা কেসে সরতে পারে? মিড পয়েন্ট বাইসিং যে করে রেখেছিলাম, আমি যখন আরসির ভ্যালু ফিক্সড করে দিয়েছিলাম, যখন কালেক্টরের রেজিস্ট্যান্সটা ফিক্সড করে দিয়েছিলাম, তখন ডিসি লোড লাইনটা ঠিক এই পাথটাই ফলো করবে, অর্থাৎ ট্রানজিস্টরটা ঠিক এই পাথেই অপারেশনটা হবে। এখন এই পাথটা কখন ফলো করবে না? আরসি আমি চেঞ্জ করলাম না, আরসি আমি চেঞ্জ করলাম না, কিন্তু এনভায়রনমেন্টের কিছু ইমপ্যাক্ট আছে। টেম্পারেচার কম বেশি হতে পারে, আইসিটা যদি আমি চেঞ্জ করে ফেলি, সো এই দুইটা কারণে আমার এই কিউ পয়েন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। যদি এই কিউ পয়েন্টটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর অপারেশনটা আগের মতো থাকবে না, ট্রানজিস্টরটাকে নতুন করে আমাকে আবার বাইসিং করতে হবে, আবার আমাকে সেই যে টেম্পারেচার কী পরিমাণ চেঞ্জ হয়েছে এবং আমি কী ধরনের আইসি আবার নতুন করে নিয়েছি, এই দুইটা জিনিস আমাকে কনসিডারেশনে এনে সার্কিটটাকে আবার আমাকে রিঅ্যানালাইসিস করতে হবে। রিঅ্যানালাইসিস করলে আমি আবার ওই কিউ পয়েন্ট কোথায় হবে সেই জিনিসটা আবার আইডেন্টিফাই করতে হবে। তার মানে বারবার টেম্পারেচার চেঞ্জ হবে, বারবার আইসি চেঞ্জ হবে, আমাকে বারবার হচ্ছে মানে ওই টেম্পারেচার এবং ওই আইসির জন্য বাইসিংয়ের জন্য মিড পয়েন্ট নির্ধারণ করতে হবে। তাহলে এটা ঝামেলাজনক কাজ। এই ঝামেলাজনক কাজ থেকে বাঁচার জন্য আমরা বলছিলাম যে এমন কিছু টেকনিক আমরা দেখব যে টেকনিকে আমার এই সার্কিটটা বেটা এবং টেম্পারেচারের ইন্ডিপেন্ডেন্ট হবে, বেটা এবং টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে। তাই যদি হয় সেক্ষেত্রে বলছিলাম যে স্টেবিলিটি ফ্যাক্টর বলে একটা কথা আছে, স্টেবিলিটি ফ্যাক্টর বলে একটা কথা আছে। সেই স্টেবিলিটি ফ্যাক্টরে আমরা বলছিলাম যে আমরা যে সার্কিটটা ডিজাইন করব, মানে যে বায়াসিং সিস্টেমটা ডিজাইন করব, তার স্টেবিলিটি ফ্যাক্টর এখানে এজ বলছিলাম ডেল্টা আইসি ইকুয়াল টু ডেল্টা আইসি নট, অর্থাৎ স্টেবিলিটি ফ্যাক্টর অর্থাৎ সিস্টেমের মিড পয়েন্টটা ঠিক থাকবে কিনা তা এই স্টেবিলিটি ফ্যাক্টর দিয়ে আমরা চেক করব, তাই তো? তার জন্য প্রথমে আমরা দেখছিলাম যে বেস বায়াসিং, বেস রেজিস্টার বায়াসিং, তাই না? বেস রেজিস্টার মেথড বলছিলাম, বেস রেজিস্টার মেথড বায়াসিং যেটা, সেটা কেমন ছিল? বেস রেজিস্টার বায়াসিং এর ক্ষেত্রে সেটা বলছিলাম পেজে জাস্ট একটা রেজিস্টার লাগাই দেব, এইটাকে আমরা ইকুয়েশনটাকে যেভাবে সাজিয়েছিলাম এটাকে অ্যানালাইসিস করে আমরা বের করেছিলাম is equal to beta plus 1 divided by 1 minus del IB সো এটা দিয়ে আমরা চেক করতেছিলাম যে স্টেবিলিটি কতটা আছে। এখন এই সার্কিটটা অ্যানালাইসিস করার সময় আমরা কি করেছিলাম বলুন? কেভিএল অ্যাপ্লাই করেছিলাম। কোন লুপে? এইখান থেকে এখানে, এখান থেকে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি। কেভিএল অ্যাপ্লাই করলে কি হয়েছিল? যদি আমি এই লুপটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছিল? আমি এই আইবি কারেন্টটা বের করতে যাচ্ছি, আইবি কারেন্টের মানটা কত হবে সেই আইবি কারেন্টের মানটা বের করতে যাচ্ছি। তাহলে VCC ইকুয়াল টু
এইটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ। তাহলে এখন আমি ড্রপ ক্যালকুলেশন করছি, তাই না? এই সাপ্লাই ভোল্টেজের সমান হবে এইখানকার ড্রপ আইবি আর ভি প্লাস ভিবিই, তাই তো? তাহলে এখান থেকে আইবি এর যে মানটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আর। ফিক্সড বেস রেজিস্ট্যান্সের জন্য যদি এই ভিবিই খুব ছোট হতো, ভিবিই খুব ছোট হতো, এটা লেখা যেত ইফ ভিসিসি মাস্ট নট গ্রেটার দেন ভিবিই, তাহলে ভিসিসি ডিভাইডেড বাই আর। এই কন্ডিশনটা আসতো যদি ভিসিসি ভিবিই থেকে খুব বেশি বড় হতো। ওকে, এখন চিন্তা করুন এই আইবি কারেন্টটা আইসি কারেন্টের সাথে কোনো রিলেশন নেই। আইবি কারেন্টটা ডিরেক্টলি আসবে হচ্ছে ভিসিসি থেকে এবং আরবি থেকে, অর্থাৎ আরবির মান কতটুকু হবে তার উপর নির্ভর করতে পারে, আবার ভিসিসির মান কত তার উপর নির্ভর করতে পারে। সো আইসির মানের উপর কোনো নির্ভরশীলতা নেই। যেহেতু আইসির মানের উপর কোনো নির্ভরশীলতা নেই, তার জন্য এই অংশটা টোটালি জিরো। যেহেতু এই অংশটা টোটালি জিরো, তাহলে এই ক্ষেত্রে এস হয়ে যাবে বেটা প্লাস ওয়ান, বেটা প্লাস ওয়ান। অর্থাৎ যদি এই সিস্টেম আমি একটা রাখি, কিউ পয়েন্ট এই সিস্টেমের জন্য একটা মিড পয়েন্ট বায়াসিং করে রাখি, তাহলে এই বায়াসিংটা স্টেবিলিটি ফ্যাক্টরে দেখাচ্ছে যে বেটার সাথে রিলেশন একটা থেকে যাচ্ছে। অর্থাৎ বেটা প্লাস ওয়ান টাইমস হচ্ছে যদি টেম্পারেচার চেঞ্জ হয়, অথবা যদি আমার আইসিটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এই পরিমাণ ভ্যারিয়েশন হতে পারে মিড পয়েন্ট থেকে। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা খুব বেশি ইফেক্টিভ না। কিন্তু এই সিস্টেমটা যেখানে আমার একদমই টেম্পারেচার খুব বেশি চেঞ্জ হচ্ছে না, মোটামুটি কোল্ড সিচুয়েশন আছে, বা আইসিগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, আইসি গরম কম হচ্ছে, সেক্ষেত্রে এই সিস্টেম বার করা যায়। সিস্টেমের কোনো জটিলতা নেই। কোনো জটিলতা আছে? খুব সহজেই সিস্টেমটা বায়াসিং করা যাবে। তাহলে এটা কোথায় প্রযোজ্য? যেখানে তাপমাত্রার খুব বেশি ভ্যারিয়েশন নেই, আইসি খুব বেশি নষ্ট হচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই ধরনের একটা সহজ সিস্টেম রাখতে পারি, যেটা অ্যানালাইসিস করা সহজ, বোঝাও সহজ এবং খরচও কম পড়ে। এই জন্য এটা দেখানো। কিন্তু এর সমস্যা হচ্ছে যে এর স্ট্যাবিলিটি ফ্যাক্টর যদি টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, তাহলে স্ট্যাবিলিটি ফ্যাক্টর কিন্তু ভালো না। ওকে, এটা ছিল গত ক্লাসে পড়ানো। এখন আজকের ক্লাসে দেখাবো হচ্ছে ইমিটার বায়াসিং ম্যাথ। ইমিটার বায়াসিং, আচ্ছা এর একটু ম্যাথ করি আমরা। হ্যাঁ, এই সিস্টেমটা একটু ম্যাথ করি, এটা একটা ম্যাথ করি, দেখি ম্যাথে কি কি বুঝেছে। মনে করো ভিসিসি দেয়া আছে 12 ভোল্ট, আরবি দেয়া আছে 240 কিলো ওহম, আরসি দেয়া আছে, এটা হচ্ছে আরবি, এটা হচ্ছে আরসি 2.2 কিলো ওহম, এটার মান দেয়া। অনেক সময় দেখবা যে বইয়ে এখানে আউটপুট দেয়া আছে, একটা ক্যাপাসিটার দেয়া আছে, ইনপুটের ক্ষেত্রে একটা ক্যাপাসিটার দেয়া আছে। আমি যখন ডিসি অ্যানালাইসিস করব, ডিসিতে ক্যাপাসিটার শর্ট না ওপেন, ডিসিতে ক্যাপাসিটার শর্ট না ওপেন, ডিসিতে ক্যাপাসিটার ওপেন। সো যখন ডিসি অ্যানালাইসিস করব তখন এইগুলো ক্যাপাসিটার যদি দেওয়াও থাকে, তাহলে এটা সার্কিট থেকে বাদ। ক্যাপাসিটার হচ্ছে এসিতে শর্ট, এসি ডিরেক্টলি পাস করে, কিন্তু ডিসি সে কখনোই পাস করে। তুমি ডিসি দিয়ে একটা ক্যাপাসিটারকে একবারে চার্জ করে রেখে দিতে পারো, কিন্তু ওটা কিন্তু ওইভাবে কাজ করবে না, চার্জ স্টোরে থাকবে, কাজ ডিসচার্জ হবে, সেটা সমস্যা নেই, ডিসচার্জ হবে, কিন্তু ওটাকে তুমি শর্ট হিসেবে চিন্তা করতে হবে। ক্যাপাসিটার ওপেন আছে এমন চিন্তা করতে হবে, এবার মানে চার্জ আপ করে রাখতে পারবা, ওটাকে ডিসচার্জ করতে পারবা ঠিক, কিন্তু সেটা একটা ওপেন সার্কিট মতো বিহেভ করবে। কিন্তু এসিতে ডিরেক্টলি মনে হবে সিগন্যালটা এখান থেকে এখানে পাস হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে পাস হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ক্যাপাসিটার আছে, ডিসি কোনো কিছুই আউটপুটে যাবে না, শুধু এসি যাবে। এসি যাবে কেন? এসি তো পাস হচ্ছে, ডিসি তো পাস হচ্ছে না। ওকে, এখন যদি ডিসি অ্যানালাইসিসের সময় ক্যাপাসিটার দেয়া থাকে, তাহলে ক্যাপাসিটারটা আমরা চিন্তা করবো, ক্যাপাসিটারটা পাওয়া, ক্যাপাসিটার আমাদের চিন্তা করা লাগবে না, আমরা ডিসি অ্যানালাইসিস করতেছি। ওকে, অনেক সময়
একটু কনফিউশন তৈরি করার জন্য এরকম কিছু দেওয়া থাকতে পারে। এখন এখান থেকে আমাদের বের করতে বলছে যে আইবি কত হবে, আইবি কত, আইবি আইসি এই কয়টা জিনিস আমাদের এখান থেকে বের করতে বলছে, তাই না? এখন তুমি বলো এই কয়টা জিনিস কি হবে। আমাদের প্রথম কাজ কি? প্রথমে আমরা আইডিটা বার করব। প্রথম কাজ হচ্ছে আইবি বের করা। আইবিটা বের করা হচ্ছে একটু ঝামেলা, তাই না? হ্যাঁ, আইবি বের করতে যাব। আইবি ইকুয়াল টু কি হবে? বিসিসি ভিসিসি বারো ভিসিসি মাইনাস, আগে বলো ভিসিসি, তারপরে ভি ইই ডিভাইডেড বাই 8 দ্যাটস অল। আর এইখানকার কারেন্ট আমি বের করতেছি। আমি এখান থেকে শুরু করে এই পাইপ দিয়ে আসবো, এখানে এসে লুপটা শেষ করবো। তাহলে এখানে ভিসিসি কত? 12 ভোল্ট। ভিবি কত? এটা সিলিকনের তৈরি ভিজিটি, তাহলে কত হবে ভিবি কি? ডায়োডের ক্ষেত্রে কি বলছিলাম যে ডায়োডের ফরওয়ার্ড বাইস ভোল্টেজ কত? 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট, সো 0.7। আর বির মান কত? 240 কে। এটা আছে ভোল্টে। এখন বলো এই এককটা আছে ভোল্টে, এটা আছে কে তে। এই কারেন্টটা কিসে আসবে? মিলিঅ্যাম্পসে না মাইক্রোঅ্যাম্পসে আসবে? যদি ভোল্টে থাকতো আর ওহমে থাকতো তাহলে অ্যাম্পিয়ার আসতো। এখন আছে ভোল্ট এবং কিলোতে, এটা মিলিঅ্যাম্পসে। মিলিঅ্যাম্প কত হয়? 11.3 কে 240 দিয়ে ভাগ করো, 240। পয়েন্ট 047 সমস্যা নেই, 0.047 মিলিঅ্যাম্পস। এটাকে মাইক্রোঅ্যাম্পস করলে 47 মাইক্রোঅ্যাম্পস হবে, কারণ মিলির সঙ্গে মাইক্রোর পার্থক্য হচ্ছে 10⁻3। এখন আইবিটা পেলাম, আইসিটা কত হবে তাহলে? সূত্র কি বলো? বেটা দিয়ে বের করব। হ্যাঁ, বেটা দিয়ে বের করতে হবে। বেটা সমান আইসি বেটা সমান আইসি ডিভাইডেড বাই, আইসি নট ওই ইকুয়েশনটা তুমি যে ইকুয়েশনটার কথা বলছো যে আইসি ইকুয়াল টু বেটা আইবি প্লাস বেটা প্লাস 1 আইসি নট, এই ইকুয়েশনটা যেখানে টেম্পারেচার চেঞ্জ হয় তখন প্রযোজ্য। এমনিতে এই অংশটা নেগলেক্ট করা যায়। যদি টেম্পারেচার চেঞ্জ না হয় এই ধরনের কেসে ওই রিভার্স স্যাচুরেশন কারেন্টের মান খুবই কম, সেই অংশটা জিনিস আমরা চিন্তা করতে পারি বেটা ইকুয়াল টু আইসি ডিভাইডেড বাই আইবি। তাহলে আইসি ডিভাইডেড বাই আইবি, তাহলে আইসি এর মান কত? 50 ইন্টু 10⁻0.047 কত থাকে? কত? 2.35 মিলিঅ্যাম্পস। এখন ভিসিই বের করতে হবে। ভিসিই বের করতে হবে। ভিসিই কিভাবে বের করা যাবে? ভিসিই বের করার জন্য কিভাবে? কেভিএল অ্যাপ্লাই করবে এখান থেকে শুরু করে এই অংশটা। তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে হবে ভিসিসি ইকুয়াল টু আইসি। হ্যাঁ, নেগেটিভ দিবা তাহলে কোন পাশে? এই পাশে? এই পাশে? এই পাশে কেন? এই পাশে কি ভিসি কোথায়? ভিসি এইখানটা, এটা হচ্ছে এইখানটার ভ্যালু। এইখানটার ভ্যালু হচ্ছে ভিসিই, অর্থাৎ ট্রানজিস্টর কালেক্টর এবং ইমিটারের মাঝে
যে ভোল্টেজটা আছে, এখানে আছে বেজ এবং ইমিটারের মাঝে ভোল্টেজ, তা তো নেই। তুমি একটা জিনিস করতে পারো, এইখানে কালেক্টর এবং বেজ এবং কালেক্টর যোগ করতে পারো। এই VCE সমান VCB প্লাস VCE, দেখছো VCB প্লাস VBE। সো এইভাবে করতে পারো, কিন্তু VCB তো তুমি জানো না, সো এইভাবে আসার দরকার নেই। তুমি যেটা করবা, ডিরেক্টলি এই VCC থেকে এখানকার ড্রপটা যোগ করবা, ডিরেক্টলি এই VCE যোগ করবা, তাই না? একবারে তুমি ওই ভিতরে ঝামেলা করতে যাবে না। সো এই ভোল্টেজটা ড্রপ হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে এবং কালেক্টর ইমিটার জাংশনের অ্যাক্রসে, হয়ে গেল। কালেক্টর ইমিটার জাংশনের ভোল্টেজ যোগ করব রেজিস্টরের ভোল্টেজের সঙ্গে, ওইটা সমান হবে VCC, তাই লিখছি। তাহলে VCE কত হবে? VCC মাইনাস ICRC কত হয়? 12 মাইনাস 2.35 ইন্টু RC এর মান হচ্ছে 2.2। তাহলে এটা 4 6 পাশে 6.83 ভোল্ট, 6.83 ভোল্ট। ওকে, এরপর আছে VB কত? VB কত বলো তো? VB কত আর VC কত? একটু বুদ্ধি করে বলো। VB হচ্ছে বেজের ভোল্টেজ। বেজের VB যখন বলবো, তাহলে বেজের ভোল্টেজ রেসপেক্ট টু গ্রাউন্ড। গ্রাউন্ড কোথায় আছে? ইমিটার গ্রাউন্ড কে দেয়। VB মানে হচ্ছে VBE। বেজের ভোল্টেজ জানতে চাইছে, যখনই কালেক্টরের ভোল্টেজ বা বেজের ভোল্টেজ জানতে চাইবো, তখন এটা বুঝতে হবে যে আমি গ্রাউন্ডের সাপেক্ষে বলছি। গ্রাউন্ড কোথায় আছে সেটা খেয়াল করো। এখানে গ্রাউন্ড আছে কোথায়? ইমিটার। ইমিটারে যেহেতু গ্রাউন্ড আছে, সো VB ইকুয়াল টু VBE ইকুয়াল টু 0.7 ভোল্ট, তাই না? আবার VC হবে VCE ইকুয়াল টু 6.8, কারণ VCE হচ্ছে এখান থেকে এখানকার ভোল্টেজ, সেটা তো গ্রাউন্ড করে দেওয়া আছে। সো VCE ইকুয়াল টু VC। ওকে, বোঝা গেল? VC ইকুয়াল টু VCE, কারণ আমার কালেক্টর ইমিটার হচ্ছে গ্রাউন্ড করে দেওয়া আছে। হ্যাঁ, সমস্যা? হ্যাঁ, একটা গ্রাউন্ড করে দেওয়া আছে। আমি যখন কালেক্টরের ভোল্টেজ শুধু বললাম VCE বলার সাথে সাথে তোমাকে বুঝে নিতে হবে এটা কোনো একটা গ্রাউন্ডের সাথে। এখন সেটা গ্রাউন্ড কোথায় আছে? কালেক্টরে, ইমিটারে গ্রাউন্ড আছে। সো VCE মানে হচ্ছে VCE। এটা যদি কালেক্টরে থাকতো, কালেক্টরে তো থাকবে না, এটা গ্রাউন্ডে বিতেও থাকতো না। যদি এখানে থাকতো গ্রাউন্ড, তাহলে VC সমান লেখা যেত VCB কালেক্টর বেস। যদি এখানে গ্রাউন্ড করা থাকে, মানে যেখানে গ্রাউন্ড থাকবে ওই গ্রাউন্ডটা ধরতে হবে তোমাকে। এই গ্রাউন্ডের বিটা আমি লিখি নাই, জাস্ট আমি বলে দিয়েছি এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, হ্যাঁ, এরপরে বের করতে হবে VBC কত হবে? VBC মানে VBC মানে হচ্ছে VB প্লাস VC। যদি VCB থাকতো তাহলে VC প্লাস VB, বুঝতে পারছো? এটা বেস কালেক্টর মানে কি? আমি বেসটাকে পজিটিভ ধরেছি, কালেক্টরটাকে নেগেটিভ ধরেছি, মানে আগে লিখছি। বুঝতে পারছেন? মাপতেছি হচ্ছে এইখানে পজিটিভ দিয়ে, এখানে নেগেটিভ দিয়ে, ভোল্টমিটারে নেগেটিভ দিয়ে মাপতেছি। এই জন্য আমি লিখছি VBC। যদি আমি ভোল্টমিটার পজিটিভ এখানে ধরতাম, এখানে লিখতাম, এখানে ধরতাম, তাহলে VCB হতো। ওকে, উল্টাই লিখছি। তাহলে VB কত? 0.7। VC কত? 6.8। ও সরি, এটা মাইনাস 6.8। VBC মানে হচ্ছে বেজের সাপেক্ষে কালেক্টরের ভোল্টেজের ডিফারেন্স।
অর্থাৎ এখানে ভোল্টমিটার দুইটা মানে লিড আছে, দুইটা লিডে আমি এইখান থেকে এখানে বসবো, তার মানে এখানকার ভোল্টেজের পার্থক্য দেখাবে। বেজের ভোল্টেজ এবং কালেক্টরের ভোল্টেজের পার্থক্য হচ্ছে ভিবিসি। এটাকে ইয়ে করলে কত আসে? -6.1 ভোল্ট বলতে বোঝাচ্ছে যে আমার বেজের সাপেক্ষে কালেক্টর অনেক বেশি ভোল্টেজ আছে, বেজের সাপেক্ষে কালেক্টরে অনেক বেশি ভোল্টেজ আছে, এই জন্য এটা হচ্ছে রিভার্স বায়াস হয়ে আছে। যদি মনে করো বেজে 0.7 ভোল্ট ছিল আর কালেক্টরে মনে করো 0.3 ভোল্ট ছিল, তাহলে কিন্তু ওই কালেক্টরটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। কারণ কি, বেজ কালেক্টর জাংশন, তখন কি ভিবিসি, বেজের ভোল্টেজ 0.7, কালেক্টরের ভোল্টেজ 0.3, সো 0.4 ভোল্ট। সো ভিবিসি তখন কত, তো ভিবিসি হচ্ছে 4 ভোল্ট, কিন্তু কালেক্টর বেস কালেক্টর জাংশন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। আমি যখন আঁকছিলাম আরেকটা জিনিস খেয়াল করো, এটাকে শুধু বেস, কমন বেস দিয়ে দেখাই। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। এখন রিভার্স বায়াস করার জন্য কালেক্টরে বেজের তুলনায় বেশি ভোল্টেজ থাকতে হবে, বা কালেক্টরের ভোল্টেজ আমি যদি ভিসি এখানে বলি ভিবিসি তাই যদি করি, তাহলে এখানকার ভোল্টেজ যদি মনে করো 0.7 হয়, এখানকার ভোল্টেজ +6 ভোল্ট, মনে করো +6 ভোল্ট। এদের পার্থক্য কত হবে? এদের পার্থক্য প্রায় 5 ভোল্টের আশেপাশে, 5.3। এটা নেগেটিভ ভোল্টেজ শো করবে, এখান থেকে এখানে দিলে নেগেটিভ ভোল্টেজ শো করবে। তার মানে কি কালেক্টরের ভোল্টেজ হাই, কালেক্টরের ভোল্টেজ বেশি আছে। যেহেতু কালেক্টরের ভোল্টেজ বেশি আছে, তার মানে কালেক্টরটা রিভার্স বায়াস হয়ে আছে, তো এখানে নেগেটিভ এখানে পজিটিভ হয়ে আছে। বুঝতে পারছো? কিন্তু যদি কালেক্টরের ভোল্টেজ বেজের তুলনায় কমে যায়, তাহলে কিন্তু ওটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। কালেক্টরের ভোল্টেজ যদি বেজের তুলনায় কমে যায়, ওটা কিন্তু আচ্ছা। এখানে একটা জিনিস হচ্ছে এনপিএম, তাই না? এটা রিভার্স বায়াস করে রাখা মানে কি, এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে। এটা ফরওয়ার্ড বায়াস করে রাখা মানে কি, এটা নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে, নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। দেখো এরকম আছে কিনা। ওখানে যখন বললাম বেজের ভোল্টেজ 0.7, এখানকার ভোল্টেজ বললাম 6.3, তাহলে কালেক্টরের ভোল্টেজটা বেশি, বেজের ভোল্টেজটা কম। তারপরে সিম্বলটা হবে কালেক্টরের পজিটিভ, বেজে হবে নেগেটিভ। এখন ওই ভোল্টেজ কমতে কমতে যদি 0.3 হয়ে যায়, এই সিম্বলটা উল্টে যাবে না? এই সিম্বলটা উল্টে গিয়ে তখন এটা দেখা যাবে যে এখানে পজিটিভ হয়েছে, এখানে নেগেটিভ হয়েছে। তো পজিটিভ, এটা কিন্তু তখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, এই কথাটা আমি বারবার বলার চেষ্টা করতেছি যে আমার কালেক্টরের ভোল্টেজ বেজের তুলনায় কম চলবে না। আমার ডিজাইনের সময় এটা খেয়াল রাখতে হবে যে কালেক্টরের ভোল্টেজ মিনিমাম যেন বেজের ভোল্টেজ থেকে বেশি থাকে, না হলে এটা অ্যাক্টিভ রিজন অপারেশন করবে না। সেই জিনিসটা আমি বের করার চেষ্টা করছি এইখান থেকে, যে কালেক্টরের ভোল্টেজ বেশি আছে কিনা। দেখো 6.1 বেজের থেকে প্রায় 6 ভোল্ট বেশি আছে। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের বেজ বায়াসিংয়ের ম্যাথ। খুব সোজা ম্যাথ, তাই না? খুবই সোজা ম্যাথ, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। বেজ বায়াসিংয়ের ম্যাথ খুব বেশি পরীক্ষাতে আসে না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য পারবে না।
ইমিটার রেজিস্টার হতো, ইমিটারে যদি রেজিস্টার লাগাই তাহলে যেগুলো কেমন হবে সেটা একটু দেখি। ইমিটার বায়াস সার্কিটও বলে। ইমিটার বায়াস সার্কিটও বলে। যদি এমন সার্কিট দেয়া থাকে যে আমার বেসটা হচ্ছে গ্রাউন্ড করে দেয়, বেস হচ্ছে গ্রাউন্ড থাকবে, ইমিটারে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া থাকবে, ইমিটারে একটা নেগেটিভ ভোল্টেজ দেওয়া থাকবে এবং কালেক্টরে একটা পজিটিভ ভোল্টেজ দেওয়া থাকবে এবং ইমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, সেটা হচ্ছে ইমিটার বায়াস সার্কিট বলা হবে। এখন এই সার্কিটের জন্য আমরা স্ট্যাবিলিটি ফ্যাক্টর দেখব। যদি আমি সার্কিটটা এরকম করে ডিজাইন করে মিড পয়েন্ট বায়াসিং করে রাখি ডিসি লোড লাইনের উপরে, ডিসি লোড লাইনের উপরে যদি মিড পয়েন্ট বায়াসিং করে রাখি, সেক্ষেত্রে এই বায়াসিংটা টেম্পারেচারের সাথে বা এই ট্রানজিস্টার আইসিটার সাথে চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, সেটা একটু দেখতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা আইসির কথা চিন্তা করি। এই সার্কিট থেকে আমি আইসি কারেন্টটা ক্যালকুলেট করতে যাচ্ছি। এটা হচ্ছে আইসি, এটা হচ্ছে যদি আইসি কারেন্ট বের করতে চাই তাহলে কি এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে, সোজা একটা হিসাব। এই রেজিস্টারগুলো ভুলে যেও না, এই রেজিস্ট্যান্সগুলো ভুলে যেও না, দিতেই হবে। সো আকাশ সময় খেয়াল রাখো। সো আইসি বের করতে গেলে এইখান থেকে এইখানে আমার একটা কেভিএল চালাইতে হবে। কেভিএল যদি চালাও সেটা এরকম হবে, মাইনাস আইসি আরসি মাইনাস ভিসি প্লাস ভিসিসি। এখানে একটা কেভিএল চালাতে হবে, জাস্ট কেভিএল অ্যাপ্লাই করো, এই সেম জিনিস হবে। এই দুইটা ভোল্টেজ যোগ করো, এখানে আমি নিচ থেকে উপরে করেছি জাস্ট মাইনাস। এটা কেমন আছে, এটা এখানে নেগেটিভ দেয়া, এখানে পজিটিভ দেয়া, বুঝতে পারছো? সো আমি যখন এখান থেকে উঠছি তখন আগে কি পেয়েছি, পজিটিভ পেয়েছি, বুঝতে পারছো? সিচুয়েশনটা একটু অন্যভাবে দেখি। আমরা এই লাইন থেকে না গিয়ে আমরা এইখানে আসি, এইখানে আসি, এখানে আসলে কিভাবে এরা পড়ছে দেখি।
এবার কেভিএল অ্যাপ্লাই করো। এই ইনপুট সাইডে এইটুকুতে কেভিএল অ্যাপ্লাই করলে হবে। এটা কিভাবে হবে? এটাকে তুমি যদি এভাবে না লিখে তুমি এইভাবে লেখো, এই গ্রাউন্ডের সাথে এটা মিশাই দাও, কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটার নাম হচ্ছে ভিই আইবিআরবি প্লাস কেন মাঝে কিছু নাই, আইবিআরবি মাঝে আর কিছু নাই, এইখানে একটা ভোল্টেজ ড্রপ আছে না, এটা কেন মাথায় থাকে না? ভিবিই ট্রানজিস্টরের বেজ ইমিটার ভোল্টেজ আছে না, কত? 0.7 ভোল্ট, সেটা তো তোমার রাখতে হবে। প্লাস ভিবিই, তারপরে হচ্ছে আইইআরই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিই। এটাকে আমি ভিই এদিকে রাখতে পারি, তাই না? রাখতে পারি না? সো এই ইকুয়েশনটা না লিখতে পারলে কিন্তু তোমার এই আইসি কারেন্টের ইকুয়েশনটা বের করতে পারবে না। আইসি কারেন্টের ইকুয়েশনটা আসবে একটু উল্টা হবে, আর দেখো কীভাবে আসবে। এখান থেকে ভিইটাকে আমি এক পাশে নিয়ে আইসি সমান আইই কাছাকাছি লিখতে পারি কি? আইসি সমান আইই, এ কথা কি বলা যায়? আইসি প্রপোর্শনাল টু আই করে অ্যাপ্রক্সিমেটলি আই বলা যায়? কেন বলা যায়? কেন কাছাকাছি? কেন বলা? কারণ বেস কারেন্ট হচ্ছে খুবই ছোট, বেস কারেন্ট হচ্ছে খুবই ছোট। সো আইসি এবং আইই কাছাকাছি বলা যায়। তাহলে এই ইকুয়েশনে যেটা বলতেছিলাম আইসি ডিভাইডেড বাই আইবি, এটাকে চেঞ্জ করে আমি লিখব আইবি ইকুয়াল টু আইই ডিভাইডেড বাই বেটা, মানে এই আইসির জায়গায় আমি আইই, মানে একটা ইকুয়েশন ড্রাইভ করবো, তার জন্য এই শব্দগুলো আমি লিখতেছি। তাই যদি করি, তোলো কুইক, এই আরবি লিখছি, এটা আইসির জায়গায় স্যার আইবি বসে দিই। হ্যাঁ, আইসির জায়গায় আইই, আইবি কেন? আইসির জায়গায় তো আইবি না। আমি এটা পর একবারে করছি, প্রথমে আইই বসিয়েছি, তারপরে গুণ করেছি। ওকে, এখন একটু আমি বসে জাস্ট নিচের লাইনটা রাখি। তাহলে আইবি যেখানে আছে সেখানে আইই ডিভাইডেড বাই এটা বসাবো, তাহলে আরবি প্লাস ভিই প্লাস আইই আরবি। এই আইইটা কমন নেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে, এই আইটা কমন নেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে। এখন যদি আইই কমন নেই, ইমিটার কারেন্ট আইই যদি কমন নেই, তাহলে দাঁড়াবে আরবি ডিভাইডেড বাই বেটা প্লাস আরই ইকুয়াল টু ভিই মাইনাস ভিবিই, তাই তো? সো আইই হবে ভিই মাইনাস ভিই ডিভাইডেড বাই আরই প্লাস আরবি বাই বেটা, আরবি বাই বেটা। এখন আমি আইই সমান আইসি লিখতে পারি। সো এই কারেন্টটা সমান আইই ইকুয়াল টু আইসি, অ্যাপ্রক্সিমেটলি, নট ইকুয়াল টু, অ্যাপ্রক্সিমেটলি। সো আইসি মান হবে ভিই মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আইই প্লাস যদি তোমার ইমিটার বায়াস সার্কিট দেয়া থাকে, তুমি যদি সার্কিট সলভ করতে যাও
তাহলে কিন্তু আইসি কারেন্টটা বের করতে গেলে এই ইকুয়েশন থেকে বের করতে হবে। তুমি এটা ডিরেক্টলি মুখস্থ রাখতে পারো অথবা টেকনিক অনুযায়ী কীভাবে আসছে সেভাবে চিন্তা করতে পারো। সো ভিই থেকে ভিভি বাদ যাবে, আর ইমিটার যে রেজিস্ট্যান্স আছে ইমিটার রেজিস্ট্যান্সটা বেজ রেজিস্ট্যান্সের মিটার দিয়ে ভাগ করলে যা হয় তার সাথে যোগ হয়ে যাবে। সমস্ত দিয়ে এক্সেল উপরে একটা ইনফো ওই তো অ্যাপ্রক্সিমেটলি বোঝানোর জন্য এই ইকুয়েশনটা অন রাখি, হ্যাঁ অন রাখি। আইসি কারেন্টের জন্য যেটা করছি সেই আইসি কারেন্ট আমার বের করা হয়ে গেছে। আইসি কারেন্ট আমার বের করা শেষ। এখন আমি কালেক্টর বেজের যে কালেক্টর ইমিটার যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা এখন একটু বের করি। এই ভোল্টেজটা ভিসিই বের করব। ভিসি বের করতে গেলে কি করতে হবে বলো এবার। এখানে আমরা কি বের করেছি কেভিএল করলে সেখানে একটা জিনিস বাদ করছে, এই রেজিস্ট্যান্সটা আছে আর এখানে আমি কন্ডিশন অ্যাপ্লাই করব যে আই ইকুয়াল টু আইসি অ্যাপ্রক্সিমেটলি নট ইকুয়াল টু সো ভি প্লাস মাইনাস আইসি রিপ্লেস করবো এবার আইসি আর সি মাইনাস আইসি আর সো ভিসিই হবে আইসি আর সি প্লাস আর মাইনাস সরি শুধু ভিসিইটা এসে নিয়ে যাবে। ভিসিই হবে দুই নম্বর ইকুয়েশন। জাস্ট ভিসিইটা বসে নিয়েছি। কিভাবে এটা দেখে কিভাবে করবো এখন এইটা হচ্ছে ইকুয়েশনটা রাখো এবার, হ্যাঁ ইকুয়েশনটা রাখো। এখন কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আমার ফাইন্ড আউট করতে হবে যে এই সার্কিটটা যেন বেটা এবং টেম্পারেচারের সাথে রিলেশন না থাকে, তাই তো? বেটা এবং টেম্পারেচারের সাথে রিলেশনটা না থাকলে তো এই সার্কিট আমি অ্যাপ্লাই করতে পারবো যে কিউ পয়েন্ট যাতে চেঞ্জ না হয়। এখন এখানে দেখো এই জায়গাটায় বেটা আছে, আচ্ছা বেটার বেটা আছে না, তার মানে এই সার্কিটটা বেটার উপর ডিপেন্ডেন্ট। কিন্তু কথা হচ্ছে যদি আর ই অর্থাৎ ইমিটার রেজিস্ট্যান্স মাস গ্রেটার দেন আর বি ডিভাইডেড বাই বেটা, কারণ আর বির মান এবং বেটার মান মোটামুটি দুটোই বড় আছে, কিন্তু দুটোই বড় থাকলে যদি আর এর মানটা মনে করো আর বির মান মনে করো যে 100 পি আর এটার মান ধরো হচ্ছে 100, এই ওয়ান হয়ে গেল। কিন্তু এটার মান যদি সেখানে অনেক বড় রেখে দেয় এই মাস গ্রেটার দেন হবে,
সো আমি যখন সিস্টেম ডিজাইন করব তখন মাথায় রাখতে হবে আরবি ডিভাইডেড বাই বেটা, এই জন্য সবসময় এই আর এর মানটা ওর থেকে অনেক বড়। সো আর এর মানটা নর্মালি ওই দুইটা জিনিস থেকে বড় হবে। বেটার মান 100 জায়গায় 90 হলো সমস্যা নেই, 100 জায়গায় 90 হোক বা 80 হোক, সেক্ষেত্রে তো এই আর এর মানটা যদি অনেক বড় হয় তাহলে আর বি ডিভাইডেড বাই বেটা সেটা এই আর থেকেই তো ছোট হবে। কিন্তু আমার কন্ডিশন থাকবে যে আমি যখন ডিজাইন করার সময় অবশ্যই আর এর মানটা মাথায় রাখতে হবে যে বড় নিতে হবে। কিসের থেকে? আর বি ডিভাইডেড বাই বেটা থেকে। তাহলে আমার এই পার্টটা আউট হয়ে যাবে। এই পার্ট যদি আউট হয়ে যায় তাহলে যদি টেম্পারেচার চেঞ্জ হয় বা আমার আইসি চেঞ্জ হলে কোনো ঝামেলা হবে? আইসি চেঞ্জ হলে বেটা চেঞ্জ হবে, কোনো সমস্যা নেই। বেটা এখন চেঞ্জ হলেও আর এর মানটা আমি এত বড় রেখেছি যে আইসি কেও প্রভাব বিস্তার করতে পারতেছি। ঠিক আছে, এটা গেল এই ইকুয়েশন থেকে ফার্স্ট পয়েন্ট। সো এইটা থেকে ম্যাথ করতে গেলে তুমি ডিরেক্টলি এই ম্যাথটাকে তুমি সাজায় লিখতে পারবা। যদি তোমার এই ধরনের সার্কিটের ক্ষেত্রে আইসি বের করতে বলে তাহলে তুমি চেক করবা যে আর বি ডিভাইডেড বাই বেটা এটা কি আর ই থেকে অনেক ছোট না। যদি ছোট হয় তাহলে এই ইকুয়েশনটা তুমি সাজায় লিখতে পারো আইসি ইকুয়াল টু ভিই মাইনাস ভিবিই ডিভাইডেড বাই, হ্যাঁ ওটা বাদ দিল, কারণ এটা মাস গ্রেটার দেন হলে আমাকে এটা ছোট হয়ে যাবে না। মনে করো 100 সাথে যদি পয়েন্ট যোগ করো 100 থেকে ভ্যালুটা কি খুব বেশি বড় হয়? এই ডিজাইনগুলো এমনই যে জিনিসটা থাকবে কিন্তু এমনভাবে রাখবো আমি যাতে ওই জিনিসটা আমার প্রভাব বিস্তার না করতে পারে। এখন কিন্তু আমার আইসি চেঞ্জ করলেও এই কনফিগারেশনের জন্য সিস্টেম ঝামেলা করবে না। তুমি ট্রানজিস্টর চেঞ্জ করে দাও, কোনো ঝামেলা হবে না। সেখান থেকে আর একটা কথা বলা যায়, কথাটা বলে শেষ করে দিই। এইখানে দেখো ভিইই এবং ভিবিই এবং আমার ইসের একটা কন্ডিশন ছিল স্ট্যাবিলিটি ফ্যাক্টরের ভিতরে বেটা ডিভাইডেড বাই আইসি, তাই না? আইবি ডিভাইডেড বাই আইসি একটা জিনিস ছিল না? দেখো বেটা ইনটু আইবি ডিভাইডেড বাই আইসি স্ট্যাবিলিটি ফ্যাক্টর ভিতর দেখো আছে না? 1 মাইনাস ডেল আইবি ডিভাইডেড বাই ডেল আইসি, এখন এই ইকুয়েশনের ক্ষেত্রে ভিবিই যদি আমি চেঞ্জ করি ভিবিই বেজ ইমিটার ভোল্টেজ যদি ভি এর থেকে যদি বড় হয়, ভি মানে ইমিটারের ভোল্টেজ যদি বেজ ইমিটার ভোল্টেজ থেকে অনেক বেশি বড় হয় তাহলে এই ইকুয়েশনটা আরো শর্ট হয়ে যাবে। আইসি ইকুয়াল টু ভিই ডিভাইডেড বাই আর। তাহলে সুবিধা কি হবে? সুবিধা যেটা হবে ভিবিইর উপর ডিপেন্ডেন্সি কমে যাবে, আইসি মান ভিবিইর উপর ডিপেন্ডেন্সি কমে যাবে। ডিপেন্ডেন্সি যদি কমে যায় সো বেটা আইবি এবং আইসি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। প্রয়োজন না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আর ওদিকে আমি বেটার ভ্যালুর উপর নির্ভর করতেছে না, ওদিকে বেটা বাদ হয়ে যাচ্ছে। সো এটা উপরে একটা কন্ডিশন ছিল বেটা প্লাস 1, বেটা ভ্যালু তো বাদ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আরই বড় করে রেখেছি, আবার এটাও বাদ হয়ে যাচ্ছে, দুটোই বাদ হয়ে গেলে কি এর স্ট্যাবিলিটি ফ্যাক্টর কিন্তু ভালো থাকে। সো আমার বেস রেজিস্টার বাইসিং যেটা আছে ওর থেকে আমার ইমিটার বাইসিং সিস্টেমটা অনেক ভালো। বোঝা গেল কেন আমরা এই সিস্টেমগুলো ডিজাইন করতেছি?
এটা কিন্তু আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করতেছি, আমরা কিছু রেজিস্ট্যান্স অ্যাড করতেছি, কিছু নেগেটিভ ভোল্টেজ সিস্টেমের ভিতর সাপ্লাই দিচ্ছি, যার জন্য সিস্টেমটা একটু অন্যভাবে বিহেভ করে। আমি অন্য কোনো কিছু কিন্তু চেঞ্জ করতেছি না, জাস্ট আমার হাতে যেগুলো আছে সেই জিনিসগুলোই চেঞ্জ করছি। আগের থেকে আমি কি চেঞ্জ করছি, আগের থেকে জাস্ট যেটা চেঞ্জ করতেছি আমি বেসকে গ্রাউন্ড করে রেখেছি, আর এখানে ইমিটারে একটা রেজিস্ট্যান্স অ্যাড করেছি এবং ইমিটারে একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, যার জন্য এটা টেম্পারেচারের সাথেও রিলেট হচ্ছে না, আবার আবার ওদিকে ইসের সঙ্গে বেটা 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 চেঞ্জ হলেও ঝামেলা হচ্ছে না। সো টেম্পারেচার চেঞ্জ হলেও ঝামেলা হচ্ছে না, বেটা চেঞ্জ হলেও খুব বেশি ঝামেলা হচ্ছে না। সো এটা কিন্তু আমার ইসের বেস বাইসিং থেকে ভালো। আগামী ক্লাসে আমরা দেখব ভোল্টেজ ডিভিশন দিয়ে মোস্ট কমনলি যেটা করে যে ভোল্টেজ ডিভিশন। এই সিস্টেমের কিছু অসুবিধা আছে, এই সিস্টেমেরও কিছু অসুবিধা আছে, যেটা আগামী ক্লাসে যখন ওই ভোল্টেজ ডিভিশন পড়াবো ওই সময় পড়ানোর সময় ইনক্লুড করে দিব যে ভোল্টেজ ডিভিশন কেন এর থেকে ভালো, এর কিছু অসুবিধা আছে কিনা এটাকেও অনেক সময় অ্যাভয়েড করা হয়।